এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের ছবি দেখছেন আপনারা। আর কিছুক্ষণের মধ্যেই প্রশাসনিক বৈঠকে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী এবং এই মুহূর্তে রয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, পাশাপাশি প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন এই মুহূর্তে। দেখছেন সেই ছবি নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক। আর কিছুক্ষণের মধ্যে এই বৈঠক শুরু হবে। বছরের শুরুতেই আজ নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠক। মূলত রাজ্যের বিভিন্ন জায়গায় উন্নয়নের কাজ কতটা এগিয়েছে সেই সমস্ত বিষয় পর্যালোচনা, এবং বলাই যেতে পারে যে উন্নয়নের কথা দিয়ে নতুন বছর শুরু করছেন মুখ্যমন্ত্রী। আজ নবান্ন সভাঘরে গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় উন্নয়নের কোথায় কি কাজ হয়েছে, কি অবস্থায় রয়েছে উন্নয়ন, সেই সমস্ত বিষয় নিয়েই পর্যালোচনা বৈঠক। মুখ্য সচিব, ডিজি সহ শীর্ষ প্রশাসনিক কর্তারা, জেলা শাসক রয়েছেন এবং পাশাপাশি ব্লক স্তর পর্যন্ত আধিকারিকরা ভার্চুয়ালি বৈঠকে উপস্থিত থাকবেন। পাশাপাশি গঙ্গাসাগর মেলার পর মুখ্যমন্ত্রীর উন্নয়নের কাজ দেখতে জেলা সফরেও যাবেন বলেই মনে করা হচ্ছে। আমরা দেখেছি লোকসভা ভোটে বিজেপিকে পরাজয় করে রাজ্যে নিজেদের আসন বাড়িয়েছে তৃণমূল, এবং পাশাপাশি আবাস যোজনা সহ বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে লাগাতার আন্দোলন এবং সরব হয়েছেন শাসক দল তৃণমূল কংগ্রেস। আমরা মানুষের পরিষেবার জন্য কাজে লাগাতে পারি এবং যে পাবলিক ডেলিভারি সিস্টেম আছে এটাকে আরো সুন্দর করতে পারি এবং সাধারণ মানুষের কাছে আমাদের প্রশাসন তরফ থেকে যে পরিষেবাগুলো দেওয়া হয় এটা আমরা সকল কাছে পৌঁছাতে পারি, এই উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের মিটিং। আমরা বিভিন্ন ডেভেলপমেন্টের কাজগুলো করেছি, তার সঙ্গে আমাদের আপনি মাঝে মাঝে নির্দেশ দিয়েছেন বিভিন্ন রেগুলেটরি কাজগুলো করার জন্যও। এই সামগ্রিক আমরা আজকে ম্যাম আপনার নির্দেশ আমরা শুনবো এবং আলোচনা করব। আমার খুব পরিচিত একজন, আমার খুব সহযোদ্ধা, ফ্রম দ্য বিগিনিং আমার সাথে কাজ করছে, বাবলা সরকার, আজকে মার্ডার হয়েছে এবং পুলিশের গাফিলতিতে, অফকোর্স, কারণ ওর সিকিউরিটি আগে ছিল, উইথড্র করা হয়েছিল, ও আগেও অ্যাটাক হয়েছিল এবং ও মারা গেছে। আমি ফিরাদ হাকিমকে আর সাবিনাকে পাঠাবচ্ছি এক্ষুনি, সেই জন্য আগে আমি আরবান ডিপার্টমেন্ট, মিউনিসিপ্যালিটি ডিপার্টমেন্টে আলোচনা করে ছেড়ে দিচ্ছি, কারণ ওদের ডেটটায় ওরা হেলিতে চলে যাবে, আমি ব্যবস্থা করে দিয়েছি। আমার মনে আমি ডিএমরা যারা আছেন, এসপিরা যারা আছেন, যারা ভালো কাজ করছেন, বিডিও থেকে শুরু করে আইসি যারা আছেন বা বিভিন্ন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি, স্পেশাল সেক্রেটারি বা ডাইরেক্টর যারা আছেন বা বিভিন্ন মিনিস্টাররা সকলে আছেন, সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আমি ফার্স্ট ইস্যুটা ধরতে বলবো, যেটা হয়ে গেলে ওরা চলে যেতে পারবে, ইললিগাল অকুপেশন অফ গভর্নমেন্ট ল্যান্ড। এখানে পঞ্চায়েতও আছে, এখানে ফরেস্টও আছে, এখানে ইরিগেশনও আছে, এখানে অন্যান্য ডিপার্টমেন্টও আছে, সাথে মিউনিসিপ্যালিটিও আছে, আরবান ডিপার্টমেন্টও আছে। আমি পরিষ্কার বলছি, যারা গভর্নমেন্ট ল্যান্ড দখল করে অলরেডি বসে গেছে, নতুন করে যেন আরো কোনো এনক্রোচমেন্ট না হয়। এটা কিন্তু নতুন করে কোনো এনক্রোচমেন্ট হলে আমি সেই এলাকার এসপিকে এবং আইসিকে আমি সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব, এবং বিডিওরাও বাদ যাবে না। ডিএমরাও যদি ভাবে আমি ঘরে বসবো, আমি এগুলো লক্ষ্য রাখবো না, আমি কাউকেই টলারেট করবো না। এবং মিনিস্ট্রি থেকে শুরু করে, কাউন্সিলর থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে কেউ যদি মনে করে নিজের স্বার্থে আমি জায়গা দিয়ে দেবো, সেটাকেও আমি টলারেট করব না। আইন কখনো বৈষম্য হয় না, আইন সবার জন্য এক। তাই আমি বিশেষ করে পঞ্চায়েত ডিপার্টমেন্ট, ইলিগাল আরবান ডিপার্টমেন্ট, মিউনিসিপ্যালিটি ডিপার্টমেন্ট অ্যান্ড আদার ডিপার্টমেন্ট, জোর দখল যেগুলো দখল হয়ে গেছে অলরেডি অনেক দিন ধরে বামফ্রন্টের আমল থেকে, ইললিগাল অকুপেন্ট যারা, তাদের নিয়ে একটা পলিসি আজকে মিটিংয়ে করে দাও।
যেটা হচ্ছে আমরা একটা ওখানে অনেকে বাইরে থেকে আসছে, সরকারি জমির ওপরে ফ্ল্যাট তৈরি করছে বেআইনি ভাবে, এবং ফ্ল্যাটগুলোকে বিক্রি করে দিয়ে বাইরে চলে যাচ্ছে, আর কিন্তু এখানে থাকছে না। এটা স্থানীয় নয় বেশিরভাগ, আমি খোঁজ নিয়ে দেখেছি। তাকে যেখান থেকে পারো ধরে আনো। আরে এই জমিগুলোর মিউটেশন কে দিল? বিল্ডিং এর পারমিশন কে দিল? তাদের বিরুদ্ধেও কিন্তু অ্যাকশন হবে, এবং অ্যাকশন অনুযায়ী কাজ হবে। এটা পুলিশ ডাইরেক্ট হাতে নেবে, জেলাকে দেবে না, স্টেট পুলিশ করবে। এখানে একটা পেনাল্টি ইম্পোজ করে যারা বসবাস করছে বা দোকানদার, তাদের জন্য একটা আগামী 6 মাস টাইম দাও। আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন মাস পর্যন্ত টাইম দিলাম। গভর্নমেন্ট যেটা বাজার দর করলে তোরা দিতে পারবে না, বাট আমরা একটা রেশনাল পলিসি করব 80-20 করে, যেটা বড় বিল্ডিং তার জন্য 100% হবে, কিন্তু গরিব যারা সাধারণ মানুষ তাদের জন্য কনসেশন হবে করে, একটা রেট করে ফার্স্ট টায়ার, সেকেন্ড টায়ার, থার্ড টায়ার করে তাদের একটা পেনাল্টি ইম্পোজ করে। কারণ তাদের কিন্তু একটাও লিগাল কোনো কাগজপত্র নেই, আর যারা দিয়েছেও কাগজপত্র সেটাও ইল্লিগাল। সেই কাগজপত্র কিন্তু ইল্লিগাল, এটা কিন্তু বুঝতে হবে। সুতরাং তাদের লিগালাইজ যাতে তারা করতে পারে, অরিজিনাল যেটা, আমরা ওদের প্রতি সিম্প্যাথেটিক, কিন্তু যারা এটা নিয়ে ব্যবসা করে খেয়েছে তাদের প্রতি আমরা সিম্প্যাথেটিক নই। একটা পেনাল্টি ইম্পোজ করে টাকাটা ধার্য করে দাও, যাতে তারা গভর্নমেন্টকে একটা টাকা দেয়, যে টাকাটা গভর্নমেন্ট বলবে, কিন্তু জুন মাসের মধ্যে করতে হবে। আর যারা কমার্শিয়াল বানিয়েছে তাদের জন্য কিন্তু 100% পেনাল্টি দিতে হবে। আর যারা বানিয়ে পালিয়ে গেছে তারা যেখানেই যাক সেখান থেকে ধরে আনতে হবে, এবং দরকার হলে তার প্রপার্টি ক্রোক করে, যেটা ইডি সিবিআই করে, এটা করতে হবে। এখানে আমি কোনো এক্সকিউজ শুনবো না। কোন নেতারা যদি এর জন্য দাবিদারি করে, যে পার্টিরই হোক, আমি তাদের কথাও শুনবো না। আইন আইন, গরিব লোকের কোনো দোষ নেই, এবং সাধারণ লোক বেচারা ভাবছে সে একটা বাড়ি করছে, বাড়িটা আমি একটা ফ্ল্যাট নিই, তার দোষ নেই। দোষটা হচ্ছে যে করেছে ইল্লিগাল কাজটা, আর যে মিউটেশন দিয়েছে এবং সমস্ত লাইসেন্স দিয়েছে, তাদের ব্র্যাকেট করো, তাদের ব্ল্যাকলিস্টেড করো, সে যেই হোক। আমিও যদি করে থাকি আমাকেও ব্ল্যাকলিস্টেড করো। আর আগের কোনো অফিসারও যদি করে গিয়ে থাকে তার পেনশনও এর মধ্যে আসবে। তাদের বিরুদ্ধেও কিন্তু তোমাকে অ্যাকশন নিতে হবে। তোমরা অনেক সময় অফিসারদের কেস করে ছেড়ে দাও, ক্লোজ করে দাও কিছু পাইনি বলে, কিন্তু আমি দেখেছি তোমরা এক একজনের ক্ষেত্রে এক এক রকম ব্যবস্থা নাও। এখানে যে কমিটিটা হবে অ্যাকশন নেওয়ার, তাতে আইপিএস, আইএস সবাই থাকবে। এবং WBPS, WBCS ও থাকবে। আর এই কমিটিটা হেড করবে নন্দিনী। কারণ চিফ সেক্রেটারি অত সময় নেই, টাইম টু টাইম চিফ সেক্রেটারিকে রিপোর্ট করবে, চিফ সেক্রেটারি আমায় জানাবে। ববি, এটা আমার বলার ছিল মিউনিসিপ্যালিটি অ্যান্ড আরবান ডিপার্টমেন্ট এবং পঞ্চায়েত ডিপার্টমেন্টকে। তোমরা দেখে নেবে গরিব লোকেরা যে বাড়ি নিচ্ছে, সেই বাড়িগুলো যাতে পঞ্চায়েতকে আমি বলছি ঠিক মতো হয়, ডিএমদের বলছি, বিডিওদের বলছি, সার্ভে করুন। আপনারাই তো সার্ভে করেছেন। আপনারা সার্ভে করার পরে যদি কোথাও কোনো ভুল বেরোয়, সেই ভুলটা কিন্তু
যে জেলা বা বিডিও বা আইসি এই সার্ভেতে ছিল বা ডিপার্টমেন্ট, তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে, এটা মাথায় রাখবেন। এখন থেকে আমি রাজীব কুমারকে বলবো প্রত্যেকটা ডিপার্টমেন্টে অ্যাপ করতে। প্রত্যেকটা টাকা আমাদের ব্যাংকের থ্রুতে যায়, কিন্তু আজকালকার দিন সময় খারাপ, হ্যাক করে নেয়, ব্যাংকের টাকাও হ্যাক হয়ে যায়, ব্যাংক নিজেরটাও ঠিকমতো কেয়ার করে না। সুতরাং এটা আমরা ধরতে পারবো যে কে কোথায় এটাকে দুষ্টুমি করছে, এগুলোকে স্ট্রংলি হ্যান্ডেল করতে হবে। বল যদি একটা ছোট্ট ছিল যে আপনি অ্যাপ করতে বলছেন ব্যাংকের, সার্ভেটাও আমাদের নিজেদের ক্ষেত্রে আমি দেখেছি সার্ভেতেও অনেক সময় ভুল রিপোর্ট হয়ে যাবে। সার্ভেটাকে যদি আমরা লোড করে অ্যাপে করে নিই, তাহলে কালকে আমি করেছি কি ও করেছে এটা দায়িত্ব এড়াতে পারবে না। সার্ভেটার রিপোর্টটা এবং সার্ভের ছবিটা অ্যাপের মধ্যে থাকবে এবং আমার সিগনেচারটা অ্যাপের মধ্যে থাকবে, তাহলে আমি আমার দায়িত্ব এড়াতে পারবো না। এটা করে দাও, এটা ভালো প্রপোজাল। প্রত্যেকের দায়িত্ব নিতে হবে, কোনো খারাপ হলে গভর্নমেন্টের দায়িত্ব আর ইন্ডিভিজুয়াল পালিয়ে যাবে, এটা হবে না। হ্যাঁ অরূপ বল। আমরা যে হাউজিং বোর্ড থেকে যে আমাদের রেডা হয়েছে, রেডায় আমরা পঞ্চায়েত এবং ইউডিকে বলেছি যে একটা পোর্টাল জয়েন্টলি করতে। ইলিগাল বিল্ডিং আটকাতে গেলে রেডাকে সব থেকে আগেই আনতে হবে, কেন এখন আপনি 3 কাঠার উপরে 6টা ফ্ল্যাটেও রেডাকে করেছেন। অধিকাংশ বিল্ডিং এরা বিল্ডিং স্যাংশন নিয়ে নিচ্ছে, ফ্ল্যাট বিক্রি করছে, লোকে জল পাচ্ছে না, ড্রেনেজ নেই, কিচ্ছু নেই। সেই জন্য রেডা যদি রেজিস্ট্রেশন হয়, রেডার তাকে ফাইন করার ক্ষমতা আছে, এমনকি জমি ক্রোক করার ক্ষমতা আছে, এমনকি কাজ বন্ধ করার ক্ষমতা আছে। ইমিডিয়েট যদি ইউডি এবং পঞ্চায়েত, আমি তাদের ডিপার্টমেন্টের সঙ্গে অনেকবার মিটিং করেছি, তারা যদি এটাকে আমাদের একটা জয়েন্ট অ্যাপ হয়, তাহলে কিন্তু এটাকে আটকানো যাবে। মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, রেরা, স্পেশালি যাদের কাছে ম্যাক্সিমাম জমি আছে, দেখে নাও। এবং ইরিগেশন ডিপার্টমেন্টে অনেকে নদীর ওপরে বসে আছে, ফলে নদী বন্ধ হয়ে যায়, বাঁধ ভেঙে যায়, তাদের অন্য জায়গায় শিফট করার ব্যবস্থা করতে হবে। গরিব মানুষকে তো আর ফেলে দেওয়া যাবে না, তারাই আমাদের সম্পদ। তাদের অন্য জায়গায় ফাঁকা জায়গায় দেখে ডিএম এর সাথে কথা বলে ব্যবস্থা করতে হবে। এর জন্য প্রত্যেকটা ডিএমকে আমি বলছি তার নিজস্ব এলাকায় এটাকে দেখে নিতে হবে। আর যদি পুলিশকে দেখতে হবে যাতে আবার কেউ না এসে বসে পড়ে, অনেকে ফ্ল্যাট নিচ্ছে, পুলিশকে যতই বলা হোক পুলিশ কিছুতেই এটা করে না, আবার এসে বসে আছে। প্রবলেম কি, এরা 3 বছর একটা সার্ভিসে থাকে, ইলেকশন কমিশন নিয়ম করে দিয়েছে 3 বছর পর পর ট্রান্সফার হতে হবে, 3 বছর এক জায়গায় কেউ থাকতে পারবে না। এই নিয়মের জালে আমরা ফেসে গেছি। যে 3 বছরের জন্য কাজ করতে যাচ্ছে, ডিএমই হোক, এসপি হোক বা অন্যান্যরাই হোক, তারা ভাবছে আমার তো 3 বছর 2 বছর কাজ, আমি আমারটা করে দিয়ে চলে যাই, আমার কি দরকার পুরো অ্যাক্টিভ হওয়ার। তো এখন থেকে আজকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তার সময় যদি কোনো ইল্লিগাল কাজ করা হয়ে থাকে, সেটাকে স্ট্রংলি হ্যান্ডেল করে সে যেখানেই থাকুক তাকে ধরা হবে। আর বারবার বলা হচ্ছে যে কোনো কেউ ট্রান্সফার হলে কোন কোন কাজ চলছে, কোনটা তিনি করেছেন, সেগুলোর একটা পরিষ্কার একটা চিত্র যে জয়েন করবে তার হাতে দিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেটা করছেন না। আমি এটা মনোজকে বলবো আবার বলে দিতে। ববি আর সাবিনা বেরিয়ে যাও। যতক্ষণ ক্রিমেশন না হয় ততক্ষণ আসবে না। এটা হলো ইললিগাল অকুপেশন অফ গভর্নমেন্ট ল্যান্ড, পুকুরের ওপরে বাড়ি করে দিচ্ছে। আরে আগে তো দিনের পর দিন, আমাকে আজকে 2006 সালের জমির টাকা দিতে হচ্ছে। ল্যান্ড অ্যাকুইজিশন করে বামফ্রন্ট সরকার চলে গেছে বাইরে, বড় বড় কথা। 6 সালে যা মার্কেট প্রাইস ছিল, আজকে 24 সালে মার্কেট প্রাইস অনেক বেড়ে গেছে, আমাকে আজকে মার্কেট প্রাইসে দিতে হচ্ছে। আর সব চলে যাচ্ছে কোর্টে। কোর্ট তো আর বুঝবে না আমার টাকা আছে কি নেই, সে একটা সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে। গভর্নমেন্ট টাকাটা পাবে কোথায় এটা তো বোঝবার ক্ষমতা আমাদের আছে। আমি 2006 সালের টাকা কেন দেব?
আমার গভর্নমেন্টের আমলে যদি কিছু জমি অ্যাকুইজিশন হয় সে টাকা আমি দেবো। এটা স্টেট ক্যাবিনেটে নিয়ে এসে সিদ্ধান্ত নিতে হবে। একে তো লোনের বোঝা, প্রতি বছর ৭৫,০০০ টাকা, ১ লাখ টাকা দিতে হচ্ছে, ৭৫,০০০ কোটি টাকা, ১ লাখ কোটি টাকা দিতে হচ্ছে। তার উপরে যত জমি কিনে গেছে, নিজেরা এনজয় করে গেছে, অত্যাচার করে গেছে, দখল করে গেছে, আর সেই টাকা আজকে আমাদের দিতে হচ্ছে। আর এদের মুখে আবার বড় বড় কথা। আমাদের এখনকার সিস্টেম হচ্ছে, যে জমি আমি এখন কিনবো আমি নিজে সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেবো, যাতে আমাকে ফেলে রাখতে না হয়, আমি ভবিষ্যতের জন্য যাতে কাউকে কোনো সাফার করতে না হয়। এটা একটা গভর্নমেন্টের সিস্টেম হওয়া উচিত বলে আমি মনে করি। এবার আমি কোঅপারেটিভ ব্যাংক ধরব। স্টেট কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান কিন্তু চিফ সেক্রেটারিকে করেছিলাম আমি। তোমার নলেজে আছে কিনা আমি জানি না, বাট তুমি দেখে নাও। দ্বিবেদী, তুমি তো জানো স্টেট কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান আমি কিন্তু চিফ সেক্রেটারিকে করেছিলাম। ম্যাম, দেখে রাখো। আর কোঅপারেটিভ ডিপার্টমেন্টে কারা এসছেন হাত তুলুন তো একটু। হ্যাঁ, আর কারা আছেন? আপনি তো মিনিস্টার, প্রিন্সিপাল সেক্রেটারি, বাদ বাকি একটু দাঁড়িয়ে যান না, হাত তুললেও হবে। কোঅপারেটিভ ডিপার্টমেন্টকে পরিষ্কার বলছি, অনেক কোঅপারেটিভ ব্যাংকে আনঅ্যাকাউন্টেড মানি আছে, অর্থাৎ ফেক অ্যাকাউন্ট, এবং সেখানে অন্যের নামে টাকা রাখা হয়েছে। প্রত্যেকটা এনকোয়ারি করে দেখে এই আনঅ্যাকাউন্টেড মানি ভেরিফাই করে এই টাকাটা গভর্নমেন্টের ট্রেজারিতে চলে আসবে। বুঝলেন কি বললাম? কোঅপারেটিভ ব্যাংকের প্রিন্সিপাল সেক্রেটারি কে আছেন? কি কৃষ্ণা গুপ্তা? ইয়েস ম্যাম। ইটস এ ভেরি হার্ড ওয়ার্ক। আমরা ইনকোয়ারি করবো ম্যাম, যা হবে আমরা ট্রেজারিতে ফেরত দেবো। আমি অনেক কোঅপারেটিভ ব্যাংকে জানি আনঅ্যাকাউন্টেড অ্যাকাউন্ট আছে, দেখে নিচ্ছি ম্যাডাম। আগে থেকে। ওকে ম্যাম। সেই অ্যাকাউন্টগুলো যখন ডিমনিটাইজেশন হয়েছিল, মনে রেখো, ধনজন যোজনার নামেও অনেক অ্যাকাউন্ট খুলেছিল, অনেক ফেক অ্যাকাউন্ট। সেগুলো দেখে নাও, সেই লোকটা জীবিত আছে, তার এক্সিস্টেন্স আছে না নেই। যদি থাকে ফিজিক্যালি ভেরিফিকেশন হবে, নিয়ে একদম স্টেট ওগুলোকে সিজ করে ঠিক আছে ম্যাম। গভর্নমেন্ট ট্রেজারিতে আসবে। আমি 2 মাস টাইম দিলাম, জানুয়ারি আর ফেব্রুয়ারি, এর মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে। মার্চে ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হবে। ডিএমদেরও এটাকে নজর রাখতে হবে, এটা বড় কাজ। এবার আমি যেটা বলবো, ফাইন্যান্সে প্রভাত মিশ্র আছে। প্রভাত মিশ্র ইজ এ জেন্টলম্যান, কিন্তু আরেকটু এফেক্টিভ হতে হবে, অ্যাক্টিভ হতে হবে। এবং তোমার যে টিম বসে আছে ওখানে ফাইন্যান্সে, 2-1 জন ছাড়া বেশিরভাগই বামপন্থী রাজনীতির আলোচনা করে ওখানে বসে। ওটা একটা আলিমুদ্দিন স্ট্রিট বানিয়ে দিয়েছে। দরকার হলে তুমি নতুন লোক নিয়ে এসো, এফিশিয়েন্ট লোক নিয়ে এসো, নিয়ে কাজটা করাও। আমি নিজে সারপ্রাইজ ভিজিট করেছি কয়েকবার, আমি নিজে গিয়ে এটা দেখে এসেছি। আমি নিজে না দেখলে কথা বলতাম না, এবং আমার কাছে ইনফরমেশনও আছে। ফাইলের পর ফাইল, এত উঁচু ফাইল চলছে, কি করে মিছিল মিটিং হবে?
এটা মিছিল মিটিং করার জায়গা না, এটা জনগণের কাজ করবার জায়গা। এটা মাথায় রাখতে হবে। প্রত্যেকটা ডিপার্টমেন্টকে আমি বলবো খোঁজ নিতে, যেটা আমরা খোঁজ নিই না, ইনক্লুডিং অথরিটি, সোসাইটি, ডেভেলপমেন্ট অথরিটি, বিভিন্ন অর্গানাইজেশন, কত ফিক্সড ডিপোজিট ব্যাংকে তারা রেখেছেন, অনেকে খোঁজই রাখেন না। আমাদের একটু জানান তো কোন ডিপার্টমেন্টের, একটা ডিপার্টমেন্টের আন্ডারে অনেক সোসাইটি আছে, অনেক ডেভেলপমেন্ট বোর্ড আছে, তারা বছরের পর বছর অনেক ফিক্সড ডিপোজিট রেখে দিয়েছেন সেই ডিপার্টমেন্টের জন্য। কিন্তু একটা প্রিন্সিপাল সেক্রেটারি আসে আর একজন চলে যায়, কেউ খোঁজ রাখে না। ফাইন্যান্সটা খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে, সবটাই ইম্পর্টেন্ট, এটা আমাদের নলেজে এসছে বলেই বলছি। কোন ডিপার্টমেন্টে, কোন ডেভেলপমেন্ট বোর্ডে, কোন সোসাইটিতে কত টাকা নন ইউটিলাইজেশন পড়ে আছে গভর্নমেন্টের, এবং কত টাকা ফিক্সড ডিপোজিট পড়ে আছে, এবং ডেভেলপমেন্ট বোর্ড হোক বা কমিটি হোক বা ট্রাস্টি হোক বা সোসাইটি হোক, তাদের কাছে এখন কত টাকা আছে তার ডিটেলসটা আমার কাছে পাঠাতে হবে উইদিন 15 days। আপনারা সিএস কে পাঠাবেন, সিএস আমার কাছে পাঠাবে। ডিএমদেরও বলছি, জেলা ওয়াইজেও দেখিনি। ডিএমরা শুনতে পাচ্ছেন? মালদার ডিএম আপনার ওখানে তো আজকে আমার একজন পুরো সহকর্মীকে মার্ডার হয়ে গেল এসপির অপদার্থতার জন্য। তার সিকিউরিটিও আগে তুলে নেওয়া হয়েছিল। আমি পার্সোনালি চিনতাম, আগেও সে অনেকবার অ্যাটাক হয়েছে, সে ইলেক্টেড জনপ্রতিনিধিও ছিল। এটা খুব দুর্ভাগ্য আমাদের। ওখানে বর্ডার আর কালিয়াচক নিয়ে যদি ব্যস্ত থাকেন তাহলে কিন্তু জেলার ডেভেলপমেন্ট হবে না। প্লিজ ফরগেট দ্যাট। ওখানে প্রোটেকশন করুন। আর বিএসএফ এর সাথে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন আপনারা, কেউ প্রতিবাদ করছেন না। আপনারা ঢোকাচ্ছেন না, ঢোকাচ্ছে বিএসএফ। বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, আমাদের কাছে খবর আছে। সিতাই দিয়ে ঢোকাচ্ছে, চোপড়া দিয়ে ঢোকাচ্ছে, আরো অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে। বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে, কিন্তু আপনাদের দিক থেকে কোনো প্রতিবাদ কেন হয়নি? ডিজি রাজীব কুমারকে আমি বলবো কোন কোন জায়গায় লোক ঢুকেছে, লোক ঢুকিয়েছে বিএসএফ। কারণ বর্ডার আমাদের হাতে নয়, বর্ডার হচ্ছে বিএসএফ এর হাতে। যারা বাইরে থেকে আসে, ভিসাও আমাদের হাতে নেই, সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে। যারা প্লেনে আসে তাদের কোনো লিস্টও আগে আমাদের দিতে এখন দেয় না, ফলে আমরা জানতে পারি না কারা আসছে, কারা ঢুকছে। ট্রেনও চলছে, বাসও চলছে, বিএসএফও চলছে। আর বাংলাকে যদি মনে করে কেউ অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে আর তৃণমূল কংগ্রেসকে বদনাম করব, এটা তৃণমূল কংগ্রেস করছেন না। তৃণমূল কংগ্রেসের করার অধিকার নেই এবং সাধ্যও নেই। এলাকাটা কন্ট্রোল করে বিএসএফ। ভালো করে শুনে রাখুন, কোনো দু একটা টিভি চ্যানেল বিএসএফ এর দায়িত্বটা তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপাচ্ছেন। তাদের আমি বলবো সংযত হন, সংবেদনশীল হন এবং দেখুন কোনটা ন্যায় কোনটা অন্যায়।
অন্যায় হলে 1000 বার গালাগালি দিন টিআরপি তুলবার জন্য, কিন্তু দয়া করে বিএসএফ এর এই অন্যায় কাজ সাপোর্ট করে তৃণমূল কংগ্রেসকে দায়ী করবেন না। তার কারণ বর্ডার গার্ড তৃণমূল কংগ্রেস দেয় না, বর্ডার গার্ড বিএসএফ দেয়, এমনকি পুলিশও দেয় না। কিন্তু পুলিশের কাছে জেলার ইনফরমেশন থাকে, যখন ঢুকে যাচ্ছে কোথায় যাচ্ছে। ডিএমদের কাছে ইনফরমেশন থাকে কোথায় যাচ্ছে। মনোজ, তুমি কোনো ইনফরমেশন পেয়েছো ডিএমএসপিদের কাছ থেকে আজ পর্যন্ত? পাওনি। তার মানে ডিএমএসপিরা তাদের দায়িত্ব পালন করেনি। রাজীব কুমার আমাকে কিছু কিছু ইনফরমেশন দিয়েছে এবং আমি লোকাল ইনফরমেশন পেয়েছি কিছু। যে ইনফরমেশনগুলো আমাদের কাছে পজিটিভ এসছে, আমরা জানি, ডিটেলস আমার চাই, কারণ আমি একটা স্ট্রং লেটার লিখব কেন এটা করা হচ্ছে। আমরা তো চাই ওখানেও শান্তি থাক, এখানেও শান্তি থাক। আমাদের তো দুই বাংলার মধ্যে আমাদের কোনো খারাপ সম্পর্ক নেই, চিরকালই আমরা এক ভাষায় কথা বলি, এক ভাষায় পথ চলি। চিকিৎসার কারণে কেউ আসতেই পারে, মানবিকতার কারণে কেউ আসতেই পারে, কিন্তু আমাদের জানাতে হবে। এটা আমি তাদের কথা বলছি না। এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে, বর্ডার দিয়ে খুন করছে, চলে যাচ্ছে, এই রকম লোক পাঠানো হচ্ছে। এটা বিএসএফ এর অনেক ভেতরকার কাজ। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ব্লুপ্রিন্ট আছে। কেন্দ্রীয় সরকারের ব্লুপ্রিন্ট যদি না থাকতো এটা হতো না। আমি বারবার কেন্দ্রীয় সরকারকে বলেছি যে যা করবেন আপনারা সেটাই আমাদের পথ, কিন্তু আমি যদি দেখি আমার রাজ্যকে ডিস্টার্ব করবার জন্য জঙ্গি হানাকে কেউ মদত দিচ্ছেন, সেক্ষেত্রে তো আমাদের প্রতিবাদ করতেই হবে। সেই জন্য আমাদের প্রতিবাদ পত্র যাবে। সুতরাং অ্যামাউন্ট ফিস্টের ব্যাপারটা আমি বলে দিয়েছি। আর একটা হচ্ছে অ্যামাউন্ট অফ ফান্ডস অ্যাভেলেবেল উইথ দ্য ভেরিয়াস ডেভেলপমেন্ট অথরিটিস, এটাও বলে দিয়েছি। এবার হচ্ছে মার্চে ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ, যে ডিপার্টমেন্টগুলোকেও টাকা পেয়েছেন কিন্তু ডেভেলপমেন্টের কাজ স্যাংশন আছে, প্রজেক্ট চলছে অনগোয়িং, সেগুলোকে কমপ্লিট কিন্তু আপনাকে মার্চের মধ্যে করতে হবে। এই ফাইন্যান্সিয়াল ইয়ারের টাকা এই ফাইন্যান্সিয়াল ইয়ারে খরচা করতে হবে আপনাকে, কিন্তু তাড়াতাড়ি খরচা দেখাতে গিয়ে নিজেরা এমন কিছু করবেন না, এটা কোনো এনজয় করার খরচা নয়। প্লিজ রিমেম্বার, এটা জনগণের কাজ করার খরচা। টাকাটা আমাদের কাছে বহু মূল্যবান। গতি আনুন কাজে। নিজের থেকে কোনো প্রোঅ্যাক্টিভ হব না। এ মানে অ্যাভয়েড করুন, বি মানে ব্লক করে দিন, সি মানে কি আর বলবো, কনফিউশন ক্রিয়েট করে দিন, আর ডি মানে ultimately it will be a destruction work instead of construction. ABCD বন্ধ করুন। এ মানে অ্যাক্টিভ হন, বি মানে বোল্ড হন, সি মানে ক্রিয়েটিভ হন, ডি মানে ডেভেলপমেন্টটা করুন, আর ই মানে এনার্জেটিক হন, আর এফ মানে ফাইন্যান্সিয়াল পজিশনটাকে ঠিক রাখুন, আর জি মানে গভর্নমেন্টটা মানুষের, মামাটি মানুষের, এটাকে দেখে রাখতে হবে। আমি অনেক সময় লক্ষ্য করি ভোটার লিস্ট থেকে শুরু করে সব কাজে, ভোটার লিস্টে ব্লকের যাদের ডিএমরা দায়িত্ব দিয়েছিলেন তারা বসেছে কিনা ডিএমরা একবারও এনকোয়ারি করে দেখেছেন?
আমি অনেক জায়গায় শুনেছি তারা বসেনি, কারণ ডিএমরা তো জানে এতে তো আমার কোনো যায় আসে না, আমি তো ডিএম থাকবই, বা আমি কোনো অফিসারে চলে যাব। ফেস তো আমাদের করতে হবে, জনগণকে ফেস করতে হবে। এটা কিন্তু ঠিক নয়, এটা আমরা কিন্তু এক্সেপশনাল কেস হিসেবে দেখছি। এবং আপনারা মনে করেন আপনাদের ওখানে কিছু লোকজন কম্পিউটারে কাজ করে, কম্পিউটারে ডেটা তোলে, তারা যতটা অ্যান্টি করে গভর্নমেন্টের, ইনফরমেশন পাস করে অপোজিশনকে, এন্টায়ার এক্সেপশনাল কিছু ছাড়া ডিএম নিজের মতো লোক নেন, বসান। এসপি জেলায় গেলে নিজের মতো ককাস তৈরি করেন। এবং তারা কাজের গুরুত্ব না দিয়ে, সার্ভে না করে, রিভিউ না করে, এই লোকগুলোর উপর নির্ভরশীল, চেঞ্জ করেন না কখনো। আরে মাঝে মাঝে চেঞ্জ তো করতে হবে 2-3 বছর পর পর। যারা কাজ করে না, যারা কাজগুলোকে ব্লক করে, তাদের প্রশ্রয় দিলে আপনাকে ডিএম রাখা হবে কেন? ডিএম তো সরকারের ডিস্ট্রিক্টের মুখ, এসপি তো সরকারের প্রশাসনের মুখ। তাদের নেতৃত্বে যদি আমি দেখি কাঁচা গ্রামের রাস্তাতেও, কাঁচা রাস্তাতেও গাড়ি ঢুকে যাচ্ছে, আলু চলে যাচ্ছে, আমসের আমদানি হচ্ছে, কোথায় গেল আপনাদের মোবাইল চেক আপ? কোথায় গেল নাকা চেকিং? সাধারণ মানুষকে দয়া করে ডিস্টার্ব করবেন না, এটা বললাম বলে। আর এটা বললাম বলে লোকের কাছে একটা কিছু নিয়ে তাকে ছেড়ে দেবেন না। আজকালকার দিনে মনে রাখবেন, মিডিয়া যেমন অ্যাক্টিভ, সোশ্যাল মিডিয়াও অ্যাক্টিভ, পাবলিকও অ্যাক্টিভ। একটা গ্রামের কৃষকও জানে কে কোথায় কি করে বেড়াচ্ছে, খবর কিন্তু আমাদের কাছে আসে। কেউ যদি মনে করেন এসপি হয়ে আমার এক চোখ থাকবে কাজে আর এক চোখ থাকবে অন্য জায়গায়, তাহলে এসপি হওয়ার প্রয়োজন নেই। প্রথম থেকে বলে দিন নো, আই ক্যানট, বা আমরাও দেখে নেব পারফরমেন্স, নো। ডিএমদেরও লক্ষ্য রাখতে হবে কোথায় কোন ভিডিওটা ভালো কাজ করছে, কোথায় করছে না, কোথায় বিএলআরও টাকা নিয়ে জমি দিচ্ছে, কোথায় দিচ্ছে না, মানুষকে হ্যারাস করছে, কোথায় আপনার যারা ইলেকশনের কাজ করার কথা ছিল ভোটার লিস্টে নাম তোলেনি, উল্টো পাল্টা করেছে। আর আইবির লোকেদের, রাজীব, ইউ হ্যাভ টু টেক এ স্ট্রং স্টেপ ফর ডিআইবি। একটা ইনফরমেশন তারা রাখে না, একটা ইনফরমেশন দেয় না, তারা পোস্টটাকে নিয়ে খেলা করে। খেলা অর্থে আমি বাস্তব খেলার কথা বলছি না, অবাস্তব খেলা, অনৈতিক খেলা, এগুলোকে চেঞ্জ করে দাও। আর তোমাদের আবার আছে, পুলিশ পিটি তোমাদের এক একজনের এক এক রকম আছে। যারা সত্যিকারে কাজ করে, অনেক সৎ পুলিশ অফিসার আছে, খেটে খায়, তাদের দিকে তোমরা নজর দাও না। লবি চলে, লবি। এই লোকটা আমার বন্ধু, একে প্রমোশন দিতে হবে, ওই লোকটা আমার পরিচিত, ওকে আগে নিয়ে আসতে হবে। কেন, কিসের জন্য? যে কাজের লোক হবে তাকে দিতে হবে, যে কাজের লোক না হবে কোনো লবি চলবে না। লবি একটাই, লবি হচ্ছে মানুষের। তাহলে কাজের গতিটার ব্যাপারে মনোজকে আমি বলবো একটু বলে দিতে।
জি ম্যাম, আপনি গত মিটিংয়েও আমাদের নির্দেশ দিয়েছিলেন যাতে কাজের আমরা গতি আনতে পারি এবং মনিটরিং আর সুপারভিশন যদি আমরা ঠিক মতন করি তাহলে যারা স্থানীয়ভাবে কাজ করছেন ওদের মধ্যে উৎসাহ বাড়বে, আর যদি কোনো গাফিলতি অথবা কোনো খামতি থাকে এটাও সুপারভাইজারি অফিসার্স ওটাকে ঠিক মতন ইন্টারভেনশন করতে পারেন। তাহলে উইদাউট লস অফ টাইম এবং বেশি কোনো টাকা না লেগে আমরা কাজের মধ্যে আরো গতি আনতে পারি এবং ভালোভাবে আমরা পরিষেবা দিতে পারি। ম্যাম, আপনি আমাদের বলেছিলেন যাতে এটা ভালো করে ডকুমেন্টেশন করা হয়, তো আমরা ফিল্ড ইন্সপেকশন মনিটরিং এন্ড সুপারভিশন একটা অ্যাপ এবং পোর্টালও তৈরি করেছি। আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের অফিসারদের সঙ্গে বসে ওদেরকে ওরিয়েন্টেশনও করা হয়েছে। এর মূল দায়িত্ব এটা হচ্ছে ম্যাম, যেটা আপনি আগেও বলেছিলেন, মিড ডে মিল স্কিম হোক, স্কুলস হোক, হেলথ সেন্টার, আমাদের এমআর শপস, আমাদের এখন প্যাডি প্রকিউরমেন্টে কাজ চলছে, বিভিন্ন যে ফিল্ড লেভেলে কাজগুলো হচ্ছে এটা তদারকি করা এবং ফিল্ডে ভিজিট করা। আগে ভিজিট খুব বেশি হতো, এখন দেখা যাচ্ছে ভিজিট কমে গেছে এবং সেই জন্য ভালো সুপারভিশন এবং মনিটরিং এর কাজ হচ্ছে না। তো আমরা এই পোর্টালের মাধ্যমে আমরা এনশিওর করব কি অ্যাটলিস্ট দুদিনে ফিল্ড অফিসার্স ফিল্ডে ভিজিট করবেন এবং শুরু করবেন ওখান থেকে যেখানে সাধারণভাবে কেউ যায় না। অনেক এরিয়াগুলো আছে ওখানে অনেক অফিসার্স বা ওদের সাবঅর্ডিনেটস কেউ ভিজিটই করেন না। ওখানকার স্থানীয় মানুষের কি অসুবিধা হচ্ছে এটাও জানার কোনো সুযোগ থাকে না, যেহেতু কেউ ওখানে পৌঁছতে পারে না বা যাওয়ার সময় থাকে না। তো আমি অনুরোধ, মিড ডে মিলে কভার করে ভিজিট করেছে। হ্যাঁ, মিড ডে মিলের ম্যাডাম লাস্ট মিটিংও বলেছিলেন ডিএম আইসিদের বলা হয়েছে বারবার ভিজিট করতে, ডিএম কেন মনিটরিং করবে না এটা? আমি যেমন রাজ্যে তোমার আন্ডার একটা সেল করে দিচ্ছি টু রিভিউ এভরি ডিপার্টমেন্ট অ্যান্ড টু সাবমিট মি এ রিপোর্ট উইদিন এ মান্থ, সেই রকম প্রত্যেকটা ডিএমও তোমাকে এক মাসে কি হচ্ছে না হচ্ছে টোটাল রিপোর্ট দেবে। আইসিডিএস সেন্টার কতবার ভিজিট করেছে জিজ্ঞেস করো তো। যে কোনো একজন ডিএম একটু বলুন। জলপাইগুড়ি আইসিডিএস, মিড ডে মিল, প্যাডি প্রকিউরমেন্ট সেন্টার, আপনাদের ভিজিট কি রকম হচ্ছে একটু ফিডব্যাক দিন। স্যার আমাদের যতগুলো অফিসার্স আছে আমাদের ভিডিও থেকে স্টার্ট করে এসডিও এডিএম সবাইকে আমরা ট্যাগ করেছি, প্রত্যেককে এক জিপি আমরা ট্যাগ করেছি স্যার। ওরা স্যার ভিজিট করছে, ওখানে মিড ডে মিল আমরা দেখছি স্যার। আইসিডিএস সেন্টারও আমরা ভিজিট করেছি, ওখান থেকে আমরা দেখতে পেরেছি অনেকগুলো সেন্টার যেটা ট্যালেন্টেড আছে ওটা আমরা স্যার কালেক্ট করে ডিপার্টমেন্টকেও পাঠিয়েছি ফর অ্যাপ্রুভাল স্যার। এর সঙ্গে স্যার আমরা সিপিসি গুলো আমরা ভিজিট করছি, ওখানে আমরা দেখছি কোনোভাবে কোনো বাটা কাটা হয় না স্যার, তো ওখানে কোনো প্রবলেম হয় না। আমরা ফার্মার সঙ্গে মিটিং করেছিলাম স্যার, ফার্মার রেজিস্ট্রেশনও আমরা জোর দিচ্ছি স্যার। এর সঙ্গে সঙ্গে আমরা স্কুল ভিজিটও করেছি স্যার। তো যেরকম ইনস্ট্রাকশন দিয়েছেন ম্যাডাম আমরা ওইরকম ইনস্ট্রাকশন গুলো সবাই করছি স্যার। পুলিশও আমাদের সঙ্গে যাচ্ছে স্যার। আমার কথা হচ্ছে যে টাকাটা অলরেডি বাজেটে রাখা হয়েছিল ফর এই ইয়ার, নতুন প্রজেক্ট না দিয়ে ওটা কিন্তু কর্তব্য পালনের মধ্যে পড়ে না। কর্তব্য হচ্ছে যে টাকাটা এই বছরে বাজেটে রাখা হয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টের, সেই টাকাটা কতটা খরচা হয়েছে কতটা খরচা হয়নি এবং যদি না হয়ে থাকে কেন হয়নি, আমাকে 2 মাসের মধ্যে সেটা করতে হবে। ইয়েস ম্যাম। ম্যাম, আমাদের এই পোর্টালের মাধ্যমে আমরা এমআইএস পাবো প্রত্যেক জেলায় যে ফান্ড প্রভিশনিং করা হয়েছে এবং কাজ যেটা শুরু হয়েছে ওটা কত প্রোগ্রেস হয়েছে এবং কত দিনের মধ্যে কমপ্লিট হবে, এটাও আমরা সমন্বয় পোর্টাল মাধ্যমে যেটা মনিটর করি, এটা আপনাদের সকলকেই বলবো ওটা আপডেট করতে। বিকজ যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এই বছরের টাকা যেটা অ্যালটমেন্ট করা হয়েছে বা এএফএস দিয়ে স্যাংশন করা হয়েছে ওই কাজগুলোকে স্পিড আপ করে আমাদের এই ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে কমপ্লিট করতে হবে এবং কোয়ালিটি মেনটেন করে করতে হবে, এটাও একটু তদারকির মধ্যে পড়বে। যদি ফিল্ডে ভিজিট করেন তখনই দেখা যাবে কি কাজ ঠিক মতন এগোচ্ছে কিনা এবং ফিজিক্যাল এবং ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস ঠিক মতন হচ্ছে কিনা এটাও মনিটর করা যাবে। তো আমি আপনাদের সকলকেই বলবো আমাদের যেটা দুটো ইন্সপেকশন এন্ড মনিটরিং পোর্টাল হচ্ছে, ফিল্ডে গিয়ে যে কাজগুলো যে পরিকাঠামো তৈরি হয়ে গেছে এর তদারকি করা, এবং সমন্বয় পোর্টাল হচ্ছে যেখানে যার মাধ্যমে আমরা যে কাজগুলো চলছে ওর কি অগ্রগতি হচ্ছে এটাকে মনিটর করা। এটা ম্যাম আমরা পুরোপুরি ডকুমেন্ট করছি এবং প্রত্যেক মাসে এমআইএস নিয়ে প্রত্যেক অফিসার এবং ডিপার্টমেন্ট এবং জেলা ডিএমদের কি অগ্রগতি হয়েছে কি প্রোগ্রেস হয়েছে এটা এমআইএস মাধ্যমে আপনাদেরকে প্রত্যেক মান্থলি একটা রিপোর্ট দেবো ম্যাম। এটা 2011 সালের পরে আমাদের এক্সপেন্ডিচার মানে যেটা আমরা ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার আমাদের 4.5 টাইমস বেড়েছে ম্যাম। এবং ক্যাপিটাল এক্সপেন্ডিচার বেড়েছে 10 গুণ।
তো এগুলো তো সবই মানুষের জন্য করা। Yes, ma'am. সেক্ষেত্রে মানুষ যদি সুবিধাটা না পায় তো দায়িত্ব কাদের? যারা আমাদের। দায়িত্বে আছে ইমপ্লিমেন্টেশনের, তারা যদি দায়িত্বটা না করে দায়বদ্ধতা নিয়ে, তাহলে কি করে হবে? আমি এখন থেকে বলবো আপনাদের, বর্ষা শুরুর আগে একদিকে তো এই ফাইন্যান্সিয়াল ইয়ার আছে, অন্যদিকে জানুয়ারি থেকে জুন হলো রাজ্যের মূল কাজের সময়। তার মধ্যে আবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা পড়বে, মাদ্রাসা পরীক্ষা পড়বে, পরীক্ষার মতো চলবে। এডুকেশন ডিপার্টমেন্ট করবে, পুলিশ দেখে নেবে, ডিএমরা সাহায্য করবে, সেটা কয়েকটা দিনের ব্যাপার। কিন্তু সেইটা করতে গিয়ে আর মাঝে মাঝে ইলেকশন আসছে বলে ব্যাস ছুটি, লোকসভা ইলেকশনের নামে 3 মাস ছুটি, কোনো কাজ নেই। আবার বাই ইলেকশনের নামে 1 মাস ছুটি। এই ছুটি কাটানো তো বন্ধ করুন। এই সময়টাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। জানুয়ারি থেকে জুন একটা তো হচ্ছে অনগোয়িং কাজ, ফাইন্যান্সিয়াল ইয়ারের ডেডলাইন মেনে করতে হবে। পরবর্তী আর্থিক বছরে সমস্ত কাজের জন্য এখন থেকে প্ল্যান করে নিন, যাতে এপ্রিলের প্রথম সপ্তাহেই ওয়ার্ক অর্ডার দেওয়া যায়। বর্ষাকালে যেসব কাজ হয় সেটা হচ্ছে বৃক্ষরোপণ। ফরেস্ট ডিপার্টমেন্টকে বলবো সেগুলোর জন্য এখন থেকে প্রস্তুতি নিন। আর 2025-26 সালের সমস্ত স্কিম 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে শেষ করতে হবে। এটা আমি এফএসকেও বলবো যে এটাকে দেখে নেওয়ার জন্য। নিয়মিত ইন্সপেকশন খুব জরুরি, যেটা আমি বলছি ফিল্ড ইন্সপেকশন। নিয়মিত ইন্সপেকশন খুবই জরুরি, এবং যেটা আমি মনে করি ডিএম, এসডিও, বিডিও সহ প্রতিটা ডিপার্টমেন্টের লাইন ডিপার্টমেন্ট ফিল্ড অফিসাররা নিয়মিত ফিল্ডে গিয়ে কাজ করুন। বেনিফিশিয়ারিদের সাথে কথা বলুন, তারা টাকাটা পেয়েছে কিনা, তারা কাজটা কত দূর এগোতে পেরেছে, তারা কিভাবে ভালো করে আরো কাজ করতে চায়। রাজ্য স্তরে প্রিন্সিপাল সেক্রেটারিদের দিয়েও তাদের সারপ্রাইজ ভিজিট করাতে হবে। শুধু কলকাতা অফিসে বসে থাকলে হবে না, সারপ্রাইজ ভিজিটও করতে হবে। সরাসরি মুখ্যমন্ত্রীর একটা গ্রিভ্যান্সেস রিডারেশন সেল আছে। আগে দেখতাম খুব ইনিশিয়েটিভ নেওয়া হতো, এখন দেখছি দায় সারাভাবে ছাড়া হচ্ছে। মানুষ যখন তাদের কথা আপনাদের না পায় আমাকে জানায়, আপনারা কি মনে করেন না এটাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে? এটা এখন থেকে রাহুল থাকবে দায়িত্বে, এবং আমার পুরো সিএমও এটাকে মনিটরিং করে। দায় সারাভাবে যারা কাজ করবেন, আমিও কিন্তু দায় সারাভাবে তাদের প্রতি কর্তব্য করব, এটা মাথায় রাখতে হবে। আমার কেউ শত্রু নয়, সবাই বন্ধু, কিন্তু আমি কাজ ভালোবাসি। যে কাজ করে আমি তার প্রতি একটু বেশি দায়বদ্ধতা নিয়ে কাজ করি। পিএসকে যেটা করা হয়েছে, আমরা 3561টি বাংলা সহায়তা কেন্দ্র চালু করেছি। এখনো 7,62,00,000 লক্ষ মানুষ সম্পূর্ণ বিনামূল্যে এখনো পর্যন্ত 14 কোটি সরকারি পরিষেবা এখান থেকে পেয়েছে। কিন্তু যেটা জানা দরকার সেটা হলো 304 ধরনের পরিষেবাই কি মানুষ পাচ্ছে? তাদের কি কাছে কি উপযুক্ত ইনফরমেশন ফর্ম বিভিন্ন স্কিমে দেয়া হচ্ছে, আপডেট করা হচ্ছে? এটা দেখে নিতে হবে। সাধারণ মানুষকে কি জানিয়ে কোনো চার্ট দেওয়া হয়েছে?
কি কি পরিষেবা সেখান থেকে মানুষ পেতে পারে সেটা বাংলায় লিখতে হবে পরিষ্কার। জঙ্গলমহলে একটু সাঁওতালিতেও লিখতে হবে, বাংলাও লিখতে হবে, সাঁওতালিতেও লিখতে হবে। উত্তরবঙ্গে চা বাগানে বাংলাও লিখতে হবে, হিন্দিও লিখতে হবে, ওদের লোকাল ল্যাঙ্গুয়েজও লিখতে হবে, যাতে তারা বুঝতে পারে বাংলার বাড়ি। 12 লক্ষ লোকের টাকা ছাড়া হয়েছে, দেখুন তো কাজগুলো শুরু করেছে কিনা। শুরু করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে ডিএমরা সেটাকে টেক আপ করুন, বিডিওরা ডিএমকে জানান, তাকে কিভাবে সাহায্য করা যায় সেদিকটা দেখুন। এই ব্যাপারে টোটাল এটা সরকারি টাকা, রাজ্য সরকারের উদ্যোগ। এই টাকার 1 পয়সাও যেন অন্য কোনো খাতে না যায় এটা দেখতে হবে। যাদের এখন অর্ধেক টাকা দেওয়া হয়েছে 1,20,000-এর মধ্যে 60,000 কোটি টাকা, 60,000 টাকা দেওয়া হয়েছে, তারা যদি কাজটা শেষ করতে পারে মের মধ্যে, তারা দ্বিতীয় কিস্তিটা পাবে। এবং আমাদের যে সার্ভেটা হয়েছিল 28 লক্ষ লোকের, সেই সার্ভেটা ঠিক আছে কিনা আর একবার দেখতে হবে। বাদবাকি যে 16 লাখ থাকবে, যারা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে থাকেন, নিতান্তই গরিব মানুষ, সাধারণ মানুষ, ওটা মিলিয়ে রাখতে হবে এখন থেকে। তার কারণ একটা ইনস্টলমেন্ট তাদের আমরা মে মাসে দেব, এবং মে মাসে যাকে 60 দেবো ডিসেম্বরে সে আরো 60 পাবে। তাহলে এবছরে 2টো হয়ে গেল, মানে 12 লক্ষ হয়ে গেল, প্লাস 16 লক্ষর অর্ধেক হয়ে গেল। আর বাদ বাকিটা আমরা আবার মার্চের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব নতুন বাজেটে, অথবা আমরা যেটা করব কর্মশ্রী ঠিক মতো হচ্ছে কিনা দেখতে হবে। আগে যেমন আমরা 100 দিনের কাজে হিসেব রাখতাম, এখন কি কর্মশ্রী হিসেব আমরা রাখি? আমরা বলেছি বাইরের কন্ট্রাক্টরদের দিয়ে, বাইরের লোক না নিয়ে এসে আমাদের লোকেরা বাইরে কাজ করতে চলে যায়। আমাদের যারা পরিযায়ী শ্রমিক ফিরে এসেছেন এবং আমাদের যারা স্থানীয় মানুষ 100 দিনের কাজ করতেন, তাদের এই কাজটাতে ইনভলভ করতে হবে। আমি পঞ্চায়েত ডিপার্টমেন্ট এবং লেবার ডিপার্টমেন্টকে এটা একসাথে যুক্তভাবে কাজটা করতে বলবো, এবং প্রতি মাসে কর্মশ্রী কোথায় কি হচ্ছে, কোন জেলায় কত, পিএইচির যত কাজ হবে রাস্তায়, পিডব্লিউডির, পঞ্চায়েতের, ইরিগেশনের, কনস্ট্রাকশনের, ডেভেলপমেন্টের, বাইরের শ্রমিক না নিয়ে এসে আমাদের অনেক শ্রমিক আছে, আমাদের শ্রমিকদের কাজগুলো করান, আমাদের 100 দিনের কাজের লোকগুলোকে দিয়ে কাজগুলো করান। কন্ট্রাক্টরদের প্রথমেই বলে দেবেন যে আমার এখানে প্রচুর মানুষ আছেন যারা 100 দিনের কাজ করতেন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে, তাই আমরা কর্মশ্রী চালু করেছি। এই কাজটা কর্মশ্রীর মধ্যে দিয়ে করতে হবে। জল স্বপ্ন প্রকল্প আমি ইতিমধ্যেই 2-3টে মিটিং করেছি, সিএস নিজেও 2-3টে মিটিং করেছেন। জল স্বপ্ন প্রকল্প কিন্তু 2025-এর ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে হবে। আমি কোনো কথা শুনতে চাই না। আর যতক্ষণ পুরনো অনগোয়িং গুলো শেষ না হবে আমি নতুন জমি কেনার টাকা দেব না। পাইপ পড়লে হবে না, পাইপ দিয়ে জলটা যাচ্ছে কিনা এবং জলটা পৌঁছচ্ছে কিনা আমি তখনই কমপ্লিট বলবো যখন মানুষ জলটা পাবে। আগে আমরা অনেক রাস্তা করেছি, সেন্ট্রাল গভর্নমেন্ট আগে রাস্তার জন্য টাকা দিত, এখন দেয় না 3 বছর ধরে।
সেখানেও সেন্ট্রাল গভর্নমেন্টের একা টাকা নয়, আমাদেরও 40% দিতে হতো, মেনটেনেন্সও আমাদেরই করতে হতো। 3 বছর ধরে টাকা বন্ধ করে দেওয়ার পরেও আমরা পথশ্রী প্রকল্পের মাধ্যমে প্রায় 25,000 কিলোমিটার রাস্তাঘাট করেছি। বাদবাকি আমি অনুরোধ করব ডিএমদের, যদি খুবই খারাপ কন্ডিশনের থাকে কিছু গ্রামীণ রাস্তা, ইমিডিয়েট ওটাকে, আমি দেখেছি অনেক সময় লক্ষ্য করে, আপনারা কি করেন বলুন তো, কেউ কেউ পরিচিত আছে আপনাদের, তারা যে লিস্টে দেয় সেটা দিয়ে ধরে দিয়ে দেন সার্ভে না করে। আমি করব কেন সেটা? আপনার পরিচিতদের কাজ তো আমি করব না। আমি দেখব মানুষ কোথায় কোথায় মানুষকে পরিষেবা দেয়া দরকার, সেই জায়গাগুলোকে বেছে নিয়ে আইডেন্টিফাই করে নিয়ে দরকার হলে উলগানাথন এটা আইডেন্টিফাই করে কাজটা করতে হবে। আমি পঞ্চায়েত ডিপার্টমেন্টকেও বলে দিলাম। আপনারা তো আলু ছেড়ে দিলেন প্রদীপ, আপনি আর বেচা কেন ছেড়ে দিলেন আমায় না জিজ্ঞেস করে? এখানে মানুষ বেশি দামে কিনবে আর আপনারা ছেড়ে দেবেন ইচ্ছে মতো। না ম্যাডাম, আমরা ছাড়িনি, ওটা অন্যায় করেছিল, তার জন্য আবার ইম্পোজ করা হয়েছে যে মুহূর্তে আমাদের নজরে এসছে। নজরে আগে আসেনি কেন? আফটার ডেথ ইফ কামস দ্য ডাক্তার। কোনো অসুখ, কোনো সাহায্য হয়? কখনো কখনো এটাও হয় আমি চোখ বুজে থাকি, দেখতে পাই না, দেখেও দেখতে পাচ্ছি না, তার পেছন দিকে কিছু কারণ থাকে। পুলিশও চোখ বুঝেছিল, আমি খবর পাই, আপনারা পান না। আমার পাঞ্জাবের আলুর দিকে ইন্টারেস্ট কেন? পাঞ্জাবের আলু নেবো যখন আমার প্রয়োজন, আগে আমার বাংলার চাষিরা যে আলুটা রেখেছে সেটাকে আমি সদ্ব্যবহার করব। আর এখন থেকে অনেকে বলবে এক্ষুনি কোল্ড স্টোরেজ খালি করে দিন, নতুন আলু উঠবে। নতুন আলু উঠতে উঠতে ফেব্রুয়ারি মাস হয়ে যায়, আর এখনো শীতটা পড়েনি। বেশি শীত পড়লে আলুটা আসতে দেরি হয়, ফেব্রুয়ারির আগে পাওয়া যায় না। আমি জানি মেদিনীপুরের কিছু লোক গর্বে তার এই চক্রটার সাথে যুক্ত আছেন, যাদের সাথে পুলিশের একাংশও যুক্ত আছে। এবং বেচা, তোমার আমি কিছু বলছি না, তারকেশ্বর আলুর জায়গা, তোমাদের ওখান থেকেও অনেক আলু গেছে, দেখে নিও। আমরা যে মার্কেটিং নিয়ে, আমরা প্রাইস হাইক নিয়ে টাস্কফোর্স যে মিটিং করতাম রেগুলারলি, সেটা রেগুলারলি ভিজিট হচ্ছে বাজারে বাজারে করছে। এর মধ্যে যে আলু দাম রিটেলে বাড়ছিল ম্যাম, এটাও ওরা অ্যাডজাস্ট করার চেষ্টা করেছে। এখন মার্কেটে রিটেলেও দাম একটু কন্ট্রোলে এসেছে ম্যাম আগে থেকে। দেখো শীতকালে তো সবজির দাম ম্যাম সাবস্টিটিউশন হয়ে যায়, সবজির দাম তো কমে, বাড়বে কেন? জি। মজুতদারি করে রাখবে। হোর্ডিং এর বিরুদ্ধে পুলিশের টিম আছে, হোর্ডিং দেখার। হোর্ডিং এর কথা বলছি আমি। কি বলবো, হোর্ডিং করে রেখে দেয়, পরে দাম বাড়িয়ে যখন বাজারে পাওয়া যায় না তখন সেটা বেশি দামে বিক্রি করে। এই হোর্ডিং কোথায় কোথায় মানে প্রচুর মজুদ আছে দেখে নিন তো কালোবাজারিদের কাছে, দেখে নিয়ে সেটা সুলভ বাংলায়, সুফল বাংলায় একদম ছেড়ে দিন। এটা কে দেখে? ইবি ডিপার্টমেন্ট, আমি বলছি এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কে দেখে? ডিজিইবি দেখেন ম্যাম। তিনি এখানে উপস্থিত আছেন? না, এখানে নেই ম্যাম। এমনিতে ম্যাম আমাদের সুফল বাংলা আপনার নির্দেশ মতন আমরা 160 বাড়িয়েছিলাম, এখন 640 আছে। আর যেমন আপনি নির্দেশ দিলেন, আমরা জেলা থেকে সরাসরি সবজি কিনে প্রচুর আনাচ্ছি কলকাতায়, সবজি দাম সবটা অনেক কমে গেছে ম্যাম। আর টিমগুলো ভিজিট করছে কলকাতা, কয়েকটা জায়গায় সমস্যা ছিল, সেখানে সিপি সাহেব এবং কেএমসি থেকেও কিন্তু টিম পাঠিয়ে কন্ট্রোল করা হয়েছে।